হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এসএসসি জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের লাস্ট টপিক। আমরা ইতিমধ্যেই দুইটি ক্লাস দিয়ে ফেলেছি এই চ্যাপ্টারের। এটা হবে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস এবং লাস্ট টপিকের, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এইটা। আমরা আজকে এটা হচ্ছে শুরু করি, যেটা হচ্ছে এই শ্বসনটা আমরা নর্মালি জানি যে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং প্রাণীরা বা জীবরা কি করে, অক্সিজেন গ্রহণ করে। এটা আমরা জানি, কিন্তু শ্বসন অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা আছে হচ্ছে অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন। আমরা এটা সম্পর্কে জানবো। আগে আমরা শ্বসন সম্পর্কে একটু ধারণাটা নিয়ে নেই। তার আগে বলে এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কেন এই টপিকে সবচেয়ে বেশি পরীক্ষা প্রশ্ন আসে। আর এই টপিকের একটা আপনাদের বইয়ে দেখবেন একটা ছক আছে, এটিপি এর হিসাবের ছক। এটা সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা এই টপিকটার যদি একটু টেস্ট পেপার বা গাইডে যদি দেখেন, তাহলে দেখবেন যে এই টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। কিভাবে প্রশ্ন আসে, যে শ্বসনের দুইটা ধাপ আমাদের বইয়ে আছে বা প্রকারভেদ আছে। একটা হচ্ছে শ্বসন এবং আরেকটা হচ্ছে সবাত শ্বসন, আর একটা হচ্ছে অবাত শ্বসন। এই সবাত শ্বসন অবাত শ্বসন প্রক্রিয়াটা একটা ইকুয়েশন বইয়ে দেওয়া আছে। ওই ইকুয়েশনটা উদ্দীপকে দিয়ে ঘ নাম্বারে বলবে। ঘ নাম্বারে মোস্ট প্রবলি এই অধ্যায়ের হচ্ছে শ্বসনের গুরুত্ব, প্রভাবক গুলা আসে। আর এই চ্যাপ্টারে যে সবাত শ্বসন আর অবাত শ্বসন, এই টপিকটা গ নাম্বার অর্থাৎ সৃজনশীলের 3 মার্কের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো আমরা যে টপিকটা পড়বো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক পড়তেছি। ওকে, এবার আসেন শ্বসন কাকে বলে। শ্বসন একটা হচ্ছে প্রক্রিয়া। শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় দেহে খাদ্যবস্তু বা শ্বসনিক বস্তু বলা হয়। শ্বসনিক বস্তু ভেঙে এটিপি তৈরি করে। এই এটিপি অর্থাৎ হচ্ছে শক্তি উৎপন্ন করে। দেহে কি করে বাবা? শক্তি উৎপন্ন করে, শক্তি তৈরি করে। তাকে এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি? শ্বসন। ইংলিশে এটার নাম হচ্ছে রেসপিরেশন। ইংলিশে এটার নাম কি বাবা? রেসপিরেশন। তো এবার আমরা শ্বসন সম্পর্কে জানলাম যে শ্বসন কি। এখন আসেন আমাদের শ্বসনিক বস্তুটা কি। আমি যেখানে একটা ওয়ার্ড লিখলাম যে শ্বসনিক বস্তু, এই শ্বসনিক বস্তুটা কি এটা জানতে হবে, তাই না? শ্বসনিক বস্তুটা আমি জানি যে আপনারা বুঝতেছেন না শ্বসনিক বস্তু কি। তো এই শ্বসনিক বস্তু মানে হচ্ছে দেহে গ্রহণকৃত এমন কিছু খাদ্য যা কি করবে, ভেঙে এটিপি বা শক্তি উৎপন্ন করবে। যেমন আমরা দেহে কি কি গ্রহণ করি? গ্লুকোজ গ্রহণ করি, C6H12O6, C6H12O6, এটাকে গ্লুকোজ, এটা আমরা গ্রহণ করি, দেহের খাদ্য বস্তু। তাইলে এটা হচ্ছে শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু কি? যে সকল বস্তু বা যে সকল পদার্থ বা যে সকল রাসায়নিক পদার্থ ভেঙে এটিপি বা শক্তি উৎপন্ন করে, তাকেই বলা হয় কি? শ্বসনিক বস্তু। এবার আসলে আমরা শ্বসনের প্রকারভেদ দেখব। তো শ্বসন যদি আমি দেখি, তাহলে শ্বসন হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে বহিঃশ্বসন, একটি হচ্ছে বহিঃশ্বসন, আর একটি হচ্ছে অন্তঃশ্বসন। এবার এই যে বহিঃশ্বসনটা দেখলেন, অন্তঃশ্বসন, এই অন্তঃশ্বসন আবার দুই ধরনের।
অন্তঃশোষণ কয় ধরনের? 2 ধরনের। অন্তঃশোষণ আবার 2 ধরনের। কি কি? একটি হচ্ছে সবাত শোষণ, সবাত শোষণ, আরেকটি কি? অবাত শোষণ। অবাত শোষণ। তাহলে সবাত শোষণ, অবাত শোষণ এগুলো অন্তঃশোষণ। এবার আসেন বহিঃশোষণ আর অন্তঃশোষণ কি? বহিঃশোষণটা হচ্ছে আমাদের বাহ্যিক যে শোষণটা হয়, বাহ্যিক শোষণ অর্থ কি? জীবদেহ বা আমরা প্রাণীরা যারা আছি, প্রাণীরা কি করি? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দিই। আর উদ্ভিদরা কি করে? কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে গ্রহণ করে আর অক্সিজেন ছেড়ে দেয়। এইটাই হচ্ছে বহিঃশোষণ। আমরা শ্বসন সম্পর্কে মোস্ট অফ দা পিপল এইটাই জেনে থাকি যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছেড়ে দেয়। এটাকে শ্বসন না, এটাকে শ্বসনের একটা প্রকারভেদ, যেটাকে বহিঃশ্বসন বলা হয়। অন্তঃশ্বসনটা হচ্ছে দেহের ভেতরে কিছু হরমোন, এনজাইমের প্রভাবে দেহের যে শ্বসনিক বস্তুগুলো বা আমাদের গৃহীত খাদ্য বস্তুগুলো ভেঙে আমাদের দেহের জন্য শক্তি উৎপন্ন করে, সেটি হচ্ছে কি? অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন 2 ধরনের, একটা হচ্ছে সবাত শ্বসন, আরেকটা কি? একটি হচ্ছে সবাত শোষণ, আরেকটি হচ্ছে অবাত শোষণ। এই 2টা ধাপ। এবার আমরা এই চ্যাপ্টারে অন্তঃশ্বসন সম্পর্কে বুঝবো। এরপরে আপনারা যে শ্বসন সপ্তম অধ্যায়ে গ্যাসীয় বিনিময় নামে একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারে বহিঃশ্বসন সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। আমরা আজকে অন্তঃশ্বসন, তার মানে সবাত শোষণ এবং অবাত শোষণ সম্পর্কে জানবো। এবার আসেন সবাত শোষণ। সবাত শোষণ কি? সবাত শোষণ হচ্ছে যে শ্বসন প্রক্রিয়া, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে হয়। অক্সিজেনের উপস্থিতিতে হয়। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে হয়। শ্বসন প্রক্রিয়া কি? এই যে অক্সিজেনের উপস্থিতিতে, তার মানে শ্বসনিক বস্তুগুলা ভেঙে কি তৈরি করবে? এটিপি বা শক্তি উৎপন্ন করবে। তো এখানে একটা দেওয়া আছে, আমি যদি একটু সুন্দর করে লিখি তাহলে এইটা হবে হচ্ছে কি লিখবো? গ্লুকোজ C6H12O6 প্লাস, এরপর হচ্ছে কি? গ্লুকোজ ভাঙবে, এরপর হচ্ছে 38 এডিপি, অ্যাকচুয়ালি 36 অনু এটিপি উৎপন্ন হয়। এডিপি প্লাস 38 অজৈব ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে? এটিপি। কয় অণু এটিপি? 38 অণু এটিপি। এটা কিন্তু অ্যাকচুয়ালি 36 অণু এটিপি উৎপন্ন করে, কিন্তু আপনাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে 38 অণু। এরপরে প্লাস হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, এরপরে হচ্ছে কি? পানি। 6 অণু, 6 অণু পানি উৎপন্ন করে। এই যে উৎপন্ন হইলো, এই যে দেখেন এটিপি উৎপন্ন হইছে না? কি উৎপন্ন হইছে? এই যে 38 অণু এটিপি উৎপন্ন হইলো, এটাকেই শক্তি বলা হয়। এটা যে 686 কিলো ক্যালোরি বা কিলো ক্যালোরি শক্তি, এটা সমান কত কিলো ক্যালোরি? 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই যে এখানে 686 কিলো ক্যালোরি এখানে লিখাই আছে, এই যে 600 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে সবাত শোষণের ধাপটা। কিন্তু এখন এই গ্লুকোজটা ভেঙে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং এটিপি উৎপন্ন করবে, এটার একটা ধাপ আছে, আমরা এই ধাপটা দেখব, সবাত শোষণ। তো সবাত শোষণে কয়েকটা ধাপ আছে, ধাপগুলাই ইম্পর্টেন্ট। আমাদের যে বইয়ে দেখবেন যে ধাপগুলা দেওয়া আছে, একটা লম্বা একটা ফ্লো চার্ট আছে, আমরা ফ্লো চার্টটাই পড়বো। প্রথমে কি আছে? কোন অণু? গ্লুকোজ C6H12O6, C6H12O6।
এখান থেকে আচ্ছা বলেন তো, যদি গ্লুকোজ ভেঙে যায়, আমরা ভেঙে যাওয়া শব্দের অর্থ কি জানি? লাইসিস। লাইসিস মানে কি? ভেঙে যাওয়া। আর গ্লুকোজ থেকে আসছে গ্লাইকো, তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভেঙে যাবে। দেখেন তো গ্লুকোজে কয়টা কার্বন আছে? গ্লুকোজে কয়টা কার্বন আছে? এই যে গ্লুকোজে কয়টা কার্বন? 6টা কার্বন, তাই না? গ্লুকোজে কয়টা কার্বন? 6টা কার্বন। তাহলে গ্লুকোজ যদি ভেঙে দুই অণু কোনো কিছু তৈরি করে, সেটা কয় কার্বন হবে? 3 3 করে, 3 কার্বন 3 কার্বন। তাহলে আমরা এখন এই যে গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ ভেঙে যাবে, গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কি অণু তৈরি করবে? দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। আচ্ছা এবার আসেন পাইরুভিক অ্যাসিড লিখবো। কয় অণু পাইরুভিক অ্যাসিড? দুই অণু। তাহলে যদি 6 কার্বন হয়, আর এইটার নাম কি? গ্লুকোজ ভেঙে যাওয়ার নাম কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস শব্দের অর্থ ভেঙে যাওয়া, আর গ্লাইকো আসছে গ্লুকোজ থেকে, তাহলে গ্লুকোজ, গ্লাইকোলাইসিস শব্দের অর্থ গ্লুকোজ ভেঙে যাবে। তাহলে গ্লুকোজ ভেঙে গিয়ে দুই অণু যদি কিছু তৈরি করে, সেটা কয় কার্বন হবে? 3 কার্বন, যেটাকে নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। সংকেত হচ্ছে CH3 CO COOH COOH। এটা হচ্ছে কি? পাইরুভিক অ্যাসিড। তাহলে এটা যদি, ওকে, এই পাশে হচ্ছে একই সেম CH3 CO COOH। এইটা, এই যৌগটার নাম কি? পাইরুভিক অ্যাসিড। যৌগটার নাম কি? পাইরুভিক অ্যাসিড। আচ্ছা আমরা একটু যৌগটার নাম লিখে দেই, যে পাইরুভিক অ্যাসিড। তো এই ধাপে কিছু কি হয়? কিছু এটিপি উৎপন্ন হয়, তারপরে আরো শ্বসনিক যে শ্বসন যে শক্তিগুলো আছে এগুলো উৎপন্ন হবে। কি কি উৎপন্ন হবে? 4 অণু এটিপি উৎপন্ন হবে, 4 অণু এটিপি, আর 2 অণু NADH2। NADH2 হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, যেটা বিজারিত। আচ্ছা আমরা এগুলা কিভাবে এটিপি তে কনভার্ট হয় সেটাও দেখব, লেখা আছে বইতেও, আমিও বলবো। আর এই যে ধাপটা, গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, কি উৎপন্ন হয়? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। এটার নাম কি? গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিসে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। কয় অণু এটিপি খরচ হয়? 2 অণু এটিপি। কয় অণু? 2 অণু এটিপি খরচ হয়। কি হয়? খরচটা একটু লিখে রাখলাম, তো পরবর্তীতে দেখবো যে এই 2 অণু বাদ দিলেই 38 থেকে 36 হয়। আচ্ছা এরপরে আসেন, এরপরে এই যে পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোএ। কি উৎপন্ন হবে? অ্যাসিটাইল কোএ। এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটার নাম কি? অ্যাসিটাইল কোএ। আসেন এখান থেকে কি উৎপন্ন হবে? অ্যাসিটাইল কোএ, যেটার নাম কি? সংকেত হচ্ছে CH3 COS COA। আচ্ছা এই অংশটা কোথা থেকে আসছে? কোএনজাইম থেকে। কি? অ্যাসিটাইল কোএ একটা কোএনজাইম, কোএনজাইমের একটা পার্ট হচ্ছে কোএ। কোএনজাইম হতে হবে, তার কারণে অ্যাসিটাইল কোএ শব্দটা আছে, এটা হচ্ছে কোএ। ওকে, এটা নট কোনো কোবাল্ট, এটা ভাবা যাবে না, এটা হচ্ছে কোএ, একটা কোএনজাইমের পার্ট। তো এই পাশে সেম হবে CH3 COS COA। এটা হচ্ছে কোএ। তাহলে এই যে
গঠনটা আমরা দেখলাম, এটা কি গঠন? অ্যাসিটাইল কোয়ে। এই যৌগটার নাম কি? অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমরা যদি একটু নাম লিখে রাখি, এটা অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোএ, ঠিক আছে। তো এইখানে যে এই যে অ্যাসিটাইল কোয়েতে দেখেন তো, এই পাইরুভিক অ্যাসিডে কয় কার্বন আছে? পাইরুভিক অ্যাসিডে এখানে দেখেন এই একটা কার্বন, তো কালারটা যদি চেঞ্জ করে দেখাই, তাহলে এই একটা কার্বন, একটা দুইটা তিনটা, কয়টা কার্বন? তিনটা কার্বন। কিন্তু দেখেন অ্যাসিটাইল কোয়েতে কয়টা কার্বন? দুইটা কার্বন। তাহলে কি হয়েছে? একটা কার্বন বের হয়ে গেছে। কি হিসেবে বের হবে? এই যে একটা কার্বন ছিল, এই একটা কার্বন হলো কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। কি হিসেবে? কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। যদি এই পাশে বের হয় তাহলে সেম, এই পাশেও কি হবে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। তো এখান থেকে কয় অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়? 2 অণু। এবার এবং এখানে যে ইগুলা উৎপন্ন হয় সেটা হচ্ছে এখানে এক অণু Na DH2, এপাশ থেকে এক অণু NaDH2। এখান থেকেও সেম, এই NaDH2 গুলো এটিপি তে কনভার্ট হবে। কিভাবে? একটা থেকে কতগুলো এটিপি উৎপন্ন হবে সেটা আমরা দেখব। এরপরে দেখেন এই অ্যাসিটাইল কোএটা কোথায় যাবে? ক্রেবস চক্রে। কিসের কি চক্র? ক্রেবস চক্র। অ্যাসিটাইল কোয়েটা যাবে হচ্ছে কোথায়? ক্রেবস চক্রে। তাহলে অ্যাসিটাইল কোয়েগুলা কোথায় যাবে? ক্রেবস চক্র। ক্রেবস চক্র। বিজ্ঞানী স্যার হেন্স ক্রেবস এই চক্রটা আবিষ্কার করছে, যেটার নামানুসারে, ওনার নামানুসারে হচ্ছে কি দেওয়া হয়? ক্রেবস চক্র দেওয়া হয়। ওনার নামানুসারে এটাকে বলা হয় ক্রেবস চক্র। এপাশেও সেম, এপাশেও সেম ক্রেবস চক্র উৎপন্ন হবে। এটার নামও ক্রেবস চক্র। ক্রেবস চক্র। তো এই যে ক্রেবস চক্রগুলো আছে, এই ক্রেবস চক্রতেই সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়, প্রায় 24 অণু। আমরা হিসাব করে দেখব, কিন্তু এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখান থেকে ক্রেবস চক্রতে যাওয়ার সময় অ্যাসিটাইল কোয়ে থেকে দুই পাশে 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। কয় অণু করে? 2 অণু করে কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এবং এই ক্রেবস চক্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি কি উৎপন্ন হবে? 3 অণু N NaDH2, এরপরে এক অণু FADH2, এক অণু GTP। এপাশে সেম, এটাও যেহেতু ক্রেবস চক্রে গেছে, তারপরে তার মানে এপাশেও সেম হবে। 3NaDH2 আর এক অণু FADH2, এরপরে কোনো জিটিপি। জিটিপি এর ফুল ফর্ম হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। গুয়ানোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন একটা নাইট্রোজেন বেস। এই যে গঠনটা দেখলেন, এই গঠনটা কি? একটা সবাত শ্বসনে থেকে এই যে ক্রেবস চক্রে এগুলো উৎপন্ন হলো, এগুলো এরপরে যাবে ইটিসি তে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে এটিপি তে কনভার্ট হবে। তো আমরা এখন এর ভেতরে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড গুলো লিখলাম, আমরা যে পাইরুভিক অ্যাসিডটা লিখলাম, এই পাইরুভিক অ্যাসিডের হচ্ছে কি লিখবো আমরা? যে সংকেতটা লিখছিলাম এটা একটু গাঠনিক সংকেত, গাঠনিক গঠনটা দেখবো আর কি।
পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা কি লিখছিলাম সংকেত? CH3 CO COOH। এই যে এখানে অ্যাসিড কথাটা লেখা আছে না, দেখেন তো এইখানে কি কথা লেখা আছে? অ্যাসিড। আর আমরা যদি জৈব যৌগ কখনো পড়ে থাকেন বা কেমিস্ট্রি 11 নম্বর চ্যাপ্টার যদি পড়েন বা পড়বেন, তখন একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের মূলক হচ্ছে এইটা, কার্যকরী মূলক। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে এইটা আপনারা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার পড়লে বা কেউ যদি পড়ে থাকেন তাহলে এটা জানবেন, আশা করি দেখেছেন। এটা হচ্ছে আমরা কি দেখব এখন, এই গঠনটা গাঠনিক সংকেত কিভাবে আছে এটা দেখব। তো এখানে একটা কার্বন দেন, এখানে একটা কার্বন দেন, এখানে একটা কার্বন দেন। আমরা একটু হরাইজন্টালি না দেখে, হরাইজন্টালি দেখতেছি, আনুভূমিক না দেখে আর কি। তো এখানে কয়টা কার্বন ছিল? একটা কার্বনে 3টা হাত থাকে, আমি 4টা হাত থাকে বলছিলাম, তাই না? একটা কার্বনে 4টা হাত থাকে, দেখেন এই যে কার্বনে 4টা হাত ফিল আপ। এবার আসেন অক্সিজেন, এই যে এখানে 2টা হাত আছে, তাহলে একটার সাথে যুক্ত হবে অক্সিজেন। এরপরে এই মূলকটার গাঠনিক সংকেত কি? এই মূলকটার গাঠনিক সংকেত হচ্ছে যেটা, তাহলে এটা এখানে বসবে, কি হবে? OH। এখানে একটু OH না দিয়ে আমি এইখানে অক্সিজেন দেই, এইখানে OH দিয়ে দিই, তাহলেই হচ্ছে এইটা। এইটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। হ্যাঁ, তো এটা যদি একটু ফ্ল্যাট করে লিখি তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা এটা ফ্ল্যাট করে লিখি, ফ্ল্যাট বলতে আনুভূমিক বরাবর লিখি। তিন হাতে 3টা হাইড্রোজেন, এরপর এখানে একটা অক্সিজেন, অক্সিজেন OH। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এবার আসেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিটাইল CoA। অ্যাসিটাইল CoA, অ্যাসিটাইল CoA সম্পর্কে দেখবো। সেটা হচ্ছে অ্যাসিটাইল CoA এর সংকেতটা কি লিখছিলাম? অ্যাসিটাইল CoA এর সংকেতটা লিখছিলাম কি? CH3, 2 কার্বন বিশিষ্ট যৌগ, CH3CO, এরপর হচ্ছে সালফার বন্ধনী, এরপর হচ্ছে CoA। তো এটা যদি গাঠনিক সংকেতটা একটু লিখি তাহলে কি পাবো? দেখেন এখানে কার্বন, এখানেও কার্বন, এখানে সালফার, এরপর হচ্ছে এটা হচ্ছে একটা কোএনজাইমের পার্ট আর কি। তো সালফার, এখানে কি বন্ধনী থাকে? এই যে বন্ধনীটা দেখতেছেন, এই যে বন্ধনীটা, এই বন্ধনীটার একটা নাম আছে, নাম কি? সালফার বন্ধনী। কি নাম? সালফার বন্ধনী। বন্ধনীটার নাম হচ্ছে সালফার বন্ধনী। তো আমরা এখান থেকে যদি একটু দেখি তাহলে এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, 3 হাতে 3টা হাইড্রোজেন থাকবে, এরপরে এখানে একটা O থাকবে, এই তো সিম্পল। 2টা কার্বন, অক্সিজেন, আর এই যে মূলকটা আছে, এই যে মূলকটা, এই যে মূলকটা, এই মূলকটার পরিবর্তে দেখেন কি বসছে? সালফার বন্ধনের মাধ্যমে এই যে গঠনটা বসছে, গঠনটা বসে এখান থেকে এটা উৎপন্ন হয়। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল CoA। পাইরুভিক অ্যাসিড থেকে যে অ্যাসিটাইল CoA উৎপন্ন হয় তখন কি হয়? এই যে এই মূলকটা, অ্যাসিড মূলকটা বের হয়ে গিয়ে কোএনজাইম মূলক আসে। কোএনজাইম মূলকটা কার মাধ্যমে যুক্ত থাকে? সালফার বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এইবার যেটা পড়বো সেটা হচ্ছে সবাত শোষণের যে ইটা পড়ছিলাম, দেখেন এই যে সবাত শোষণের যে চার্টটা পড়ছিলাম, ফ্লো চার্ট, এবার এইটার এটিপি হিসাব করব। দেখেন এগুলো তো এটিপি না, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এটিপি তৈরি হবে, সেই এটিপি কাউন্টিং, এটিপি এর হিসাব। কিসের হিসাব? সবাত শোষণে এটিপি এর এটিপি এর হিসাব। তাহলে 1 নম্বরে যে ফার্স্ট যে স্টেপটা ছিল, ফার্স্ট যে ধাপটা ছিল, তো প্রথম ধাপ
নাম কি ছিল? গ্লাইকোলাইসিস। প্রথম ধাপ নাম ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস, মানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এখানে কি কি উৎপন্ন হয়েছে? কয়টা পাইছিলাম? কয়টা পাইছিলাম পাইরুভিক অ্যাসিডে? এটিপি। দেখেন, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এখানে কি কি উৎপন্ন হয়েছে? এই যে এই জিনিসগুলো উৎপন্ন হয়েছে, 4 অণু এটিপি, 2 অণু NADH2। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? তাহলে পাইছে হচ্ছে 4 অণু এটিপি, সরি 4 অণু এটিপি প্লাস 2 অণু NADH2। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে এক অণু NADH2 সমান হচ্ছে 3 অণু এটিপি এরপরে এক অণু FA এক অণু FADH2 সমান হচ্ছে 2 অণু এটিপি, আর এক অণু GTP সমান হচ্ছে এক অণু এটিপি। এটা আমাদের একটু জানতে হবে, বইয়ে লেখা আছে। এই জিনিসটা আমাদের একটু জেনে নিতে হবে আগে, যে এক অণু কোনটা সমান কি আসলে। এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে যে এখন এডিপি সমান কি, এখন এডিপি সমান 3 অণু এটিপি, এখন FADH সমান 2 অণু এটিপি, এখন জিটিপি সমান এখন এটিপি। তো আমরা এই যে আগের স্লাইডে এই যে এগুলা কনভার্ট হইলে এটিপি হবে, কোনটা কত অণু এটিপি উৎপন্ন করবে সেটা হিসাব করব। তাহলে এখান থেকে দেখেন 2 অণু এটিপি, আর 2 অণুটা খরচ হয়েছে একটু পরে বলবো। তাহলে এখান থেকে মোট এটিপি কত উৎপন্ন হইলো? 4 অণু, এই 4 অণু এটিপি, 4 এটিপি প্লাস হচ্ছে এখানে বলেন তো এক অণু যদি 3টা এটিপি হয়, NADH সমান 3টা হয়, তাহলে 2টা সমান 6টা, 2টা সমান 6টা এটিপি। মোট কত হইলো বলেন তো? 2টা 6টা আর 8 4টা, তাহলে হচ্ছে 10টা এটিপি উৎপন্ন হইল। ঠিক আছে, 10টা এটিপি উৎপন্ন হইলে এরপরে আসেন 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ কি ছিল? আচ্ছা 2 নাম্বার ধাপ বলছি, কিন্তু আমরা এখানে 2 অণু এটিপি বাদ দেই নাই, দুটা খরচ হবে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ এখানে কি উৎপন্ন হবে? এখানে কয় অণু এটিপি উৎপন্ন হয় একটু দেখে আসি আমরা। দেখেন এই যে 2 অণু এটিপি, এই যে এখান থেকে দেখেন 2 অণু NADH2, এখানে এই পাশে এক অণু, এই পাশে এক অণু, তাহলে 2 অণু NADH2। আমরা একটু যাই, তাহলে 2 অণু কি লিখবো? 2 অণু NADH2, DH
তাহলে এখান থেকে কয় অণু বলেন তো? এক অণুতে যদি 3টা হয়, এক অণু এটিপি সমান NADH2 সমান 3 অণু এটিপি, তাহলে 2 অণু 6টা, 6টা এটিপি পেয়ে গেছি। আচ্ছা, এবার আসেন 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ কি ছিল? এই যে অ্যাসিটাইল কোয়ে, তৃতীয় ধাপ ছিল অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে যাবে, তাই না? ক্রেবস চক্র লিখলাম, ক্রেবস চক্র, ইংলিশে বলা হয় ক্রেবস সাইকেল। তো ক্রেবস চক্রতে কি লিখবো পাইছি বলেন তো? একটু মোট হিসাব করি, দেখেন এই পাশে 3টা NADH2, এই পাশে 3টা, তাহলে 6টা NADH2, তাহলে কয়টা পাইলাম? 6টা, 6টা NADH2, এটা পি মনে হইতেছে না, DH2, 6টা NADH2। এরপরে আসেন, এরপর বলেন তো FADH2 কয়টা? একটা একটা দুইটা, GTPও একটা একটা, দুই পাশে দুইটা, তার মানে দুইটা FADH2, দুইটা GTP, প্লাস দুইটা FADH2 আর দুইটা GTP। তাহলে এইটা একটু মোট হিসাব করেন তো, দেখেন 6টা NADH2, একটা সমান 3টা হলে 6টা 3 6 18টা, একটা সমান যদি 3টা এটিপি হয় NADH2, তাইলে 6টা সমান কত? 3 6 18, তাইলে এটা হচ্ছে কত? 18 এটিপি। 18 এটিপি প্লাস, দেখেন 2 জনে FADH2 কয়টা হইলো? দুইটা, তাহলে একটা সমান দুইটা হলে দুইটা সমান 4টা, ওটাও 4টা, 4টা এটিপি। এটাও সেম, এটাও সেম। দেখেন একটা জিটিপি সমান একটা এটিপি, তাহলে কয়টা হবে? দুইটা সমান দুইটা হবে, দুইটা সমান দুইটা, দুইটা জিটিপি সমান দুইটা এটিপি। এইবার একটু মোট হিসাব করেন, এবার একটু মোট হিসাব করেন। দেখেন আমি একটু যদি মোটের গুলো একটু বক্স করি, তাহলে 10টা, এরপর এখানে আছে 6টা, এরপর এখানে হলো, এখানে একটু হিসাব করে বলেন, 18 4, 18 আর 2 10, 2 24, 24 এটিপি। তাহলে এটাও যদি একটু বক্স করি, তাহলে দেখেন এইবার যোগ করেন, 10 আর হচ্ছে 24, কয়টা হইল? 10, 10 আর 24 34, আর 6 কয়টা? কয়টা? 40টা। কিন্তু বলেন তো আমি কি করি নাই? এই যে এইখানে, এইখানে বলেন তো কি করি নাই? এই যে বলছিলাম যে 2 অণু এটিপি কি হয়? খরচ হয়। এই 2 অণু এটিপি খরচ করলে কত হবে? 2 অণু এটিপি খরচ করেন, তাহলে এখান থেকে 2 অণু মাইনাস দিয়ে দেন, ATP, তাহলে এখান থেকে 2 অণু এটিপি মাইনাস, এখান থেকেও 2 অণু এটিপি মাইনাস হইলে এটিপি, 2 অণু এটিপি মাইনাস হলে কত হয়? 8 এটিপি, তাই না? 8 এটিপি। এবার আসেন এই যে 8 এটিপি, 8 24 আর 6 কত হয়? 30 আর 8 38, এই যে মোট 38 অণু এটিপি হইলো। তাহলে এটা যদি, তাহলে কয়টা হইলো? প্রথম ধাপে হইছে কয়টা? 8টা, মোট 8টা এটিপি। এরপরের ধাপে কয়টা হইছে? এরপরের ধাপে হচ্ছে 6টা, 6টা এটিপি। ওই দুইটা খরচ করার পরে 8টা ছিল। এরপরে আসেন হচ্ছে ক্রেবস চক্রে কয়টা হইছে? 24টা, ক্রেবস চক্রে 24টা এটিপি, 24টা এটিপি। এবার এটা যোগ করলে হবে 38 অণু এটিপি, 38 অণু এটিপি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই যে গঠনটা আছে, এইটা কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে এর সাথে এই এটিপি এর যে হিসাবটা আছে, এর সাথে এই এটিপি এর যে হিসাবটা আছে, এটা কিন্তু এখান থেকে কয়টা বাদ দিতে হবে। তাহলে এই যে এইটা দেখছেন,
এটা হচ্ছে 2 অণু এটিপি খরচ হওয়ার পরে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আসেন অবাত শ্বসন। অবাত শ্বসন কি? যে শ্বসন প্রক্রিয়া, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন এর অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাকে কি বলে? তাকে হচ্ছে অবাত শ্বসন বলা হয়। অবাত শ্বসনের হচ্ছে কি? C6। তো যদি এটা লিখি, এখানে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়। কি বললাম? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়। এখানে খুব অল্প পরিমাণে, এখানে খুব অল্প পরিমাণে কি হয়? দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে যদি অ্যালকোহল তৈরি হয়, ইথাইল অ্যালকোহল, 2 অণু CH3 CH2OH, এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটার নাম কি? ইথাইল অ্যালকোহল, CH2OH। এটার নাম হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, এটার একটা নাম কি? ইথানল। এটার আরেকটা নাম কি? ইথানল। তো ইথাইল অ্যালকোহল যদি উৎপন্ন হয়, তাহলে এখান থেকে কি কি উৎপন্ন হবে? এখান থেকে যদি ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, এর সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং উৎপন্ন হবে 2 অণু এটিপি। কয় অণু? মাত্র 2 অণু এটিপি উৎপন্ন হবে। আর আগেরটাতে সবাত শ্বসন 38, এটাতে 2 অণু। আচ্ছা, এরপর যদি ইথাইল অ্যালকোহল না হয়, এখানে ল্যাকটিক অ্যাসিডও হইতে পারে, তাহলে তখন কি হবে? CH গ্লুকোজ, গ্লুকোজ কি হয়ে যাবে? গ্লুকোজ ভেঙে যাবে। ভেঙে কি উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? CH3 CHOH COOH। এটা গঠনটা কি? গঠনটা যদি একটু দেখি আমরা, এটা যদি আচ্ছা, এটার যদি একটু আমরা গঠনটা দেখি, তাহলে এখান থেকে যদি আরো, এখান থেকে যদি এটিপি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড, এর নাম কি? ল্যাকটিক অ্যাসিড। কি এটার নাম? ল্যাকটিক অ্যাসিড। যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা, এটা উৎপন্ন হবে না। যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে না, উৎপন্ন হবে না। যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। আর যদি ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, তাহলে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখান থেকে ওই যে গ্লাইকোলাইসিস ধাপটা আমরা যেটা দেখছিলাম সবাত শ্বসনে, এই যে সবাত শ্বসনের এই গ্লুকোজটা, গ্লাইকোলাইসিস যেটা ছিল, গ্লুকোজ সম্পূর্ণ জারানো হয়। কিন্তু এই যে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে অবাত শ্বসন। অবাত শ্বসনে গ্লুকোজের যে জারণটা হয়, ভেঙে যায়, এই যে পাইরুভিক অ্যাসিড হয়। এই গ্লাইকোলাইসিস ধাপটা সবাত শ্বসনেও সেম, অবাত শ্বসনেও সেম। তাহলে কমন ধাপ কোনটা? শ্বসনের কমন ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রত্যেকটা ধাপেই হয়ে থাকে, মানে দুইটা ধাপে, অবাত শ্বসনও হয়, সবাত শ্বসন। কিন্তু এই যে পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিডের সবাত শ্বসন থেকে হয় অ্যাসিটাইল কোয়ে, আর অবাত শ্বসনে হয় কি? হয় ইথাইল অ্যালকোহল হয়, হয় ইথাইল অ্যালকোহল হয়। ইথাইল অ্যালকোহল হলে কার্বন ডাই অক্সাইড 2 নেগেটিভ উৎপন্ন হবে। আর না হলে কি হবে? এটা কি? OH। এখান থেকে একটু এইটা ব্র্যাকেট আটকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু
আমরা একটু ল্যাকটিক অ্যাসিড এর গঠনটা দেখব। ল্যাকটিক অ্যাসিড কি লিখছিলাম, তিনটা কার্বন ছিল তাই না, 3 কার্বন, তাহলে এখান থেকে 3টা হাইড্রোজেন, CH3 এর জন্য 3টা হাইড্রোজেন, CH3 এর জন্য 3 হাতে 3টা হাইড্রোজেন, এক হাতে দেখেন H লিখছিলাম, HOH, তাহলে এক হাতে হবে H আর এক হাতে হবে OH, আর কার্বক্সিলিক মূলক ডাবল OH, এই গঠনটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। গঠনটার নাম কি, ল্যাকটিক অ্যাসিড। এই যে গঠনটা ছিল এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো এই যে পাইরুভিক অ্যাসিড হয়, পাইরুভিক অ্যাসিড থেকে এটার জন্য কি হবে, পাইরুভিক অ্যাসিড হবে, গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, আর ওই পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথাইল অ্যালকোহল হবে, এটা হলে কার্বন ডাই অক্সাইড হবে, আর যদি না হয় তাহলে কি হবে, ল্যাকটিক অ্যাসিড হবে। ওকে, এবার আসেন, এবার আমরা কি করব, তাপমাত্রা বাহ্যিক প্রভাবক সমূহ দেখব, শ্বসনের যে প্রভাবক গুলো আছে প্রভাবকটা দেখব। এর মধ্যে তাপমাত্রা আছে, তাপমাত্রাটা কত হবে, তাপমাত্রা একটা কমন টেম্পারেচার আছে, আমরা সালোক সংশ্লেষণে দেখছি যে একটা অপটিমাম টেম্পারেচার, পরিমিত তাপমাত্রা আছে, যেটা তাপমাত্রাটা কত কত ছিল 22 থেকে 35, এটার জন্য অপটিমাম তাপমাত্রা, অপটিমাম অপটিমাম তাপমাত্রা হচ্ছে কত 20 থেকে, অপটিমাম টেম্পারেচারটা কত 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর যদি 20 ডিগ্রি এর চেয়ে নিচে যায়, 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আর যদি 45 ডিগ্রি এর উপরে যায়, তাহলে শ্বসন হার কি হয়ে যায়, বন্ধ হয়ে যেতে পারে বা কমে যায়। আচ্ছা, এবার অক্সিজেন, বলেন তো সবাত শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে হয়, যদি অক্সিজেনের অভাব হয় তাহলে সবাত শ্বসন হার কমে যাবে, সবাত শ্বসন হার কমে যাবে, কিসের অভাবে, অক্সিজেনের অভাবে, অক্সিজেনের অভাবে। এরপর আসেন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বলেন তো কি, কার্বন ডাই অক্সাইড বাতাসে যদি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যদি বাড়ে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়লে শ্বসন হার কমে, শ্বসন হার কমে, শ্বসন হার কমে। আর যদি পানি, পানি কি, পানি এর পরিমাণ পরিমিত থাকলে শ্বসন হার বাড়বে। আচ্ছা, এরপর আসেন অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবকটা পড়বো। অভ্যন্তরীণ প্রভাবক কি, যে আপনাদের দেহের মধ্যে বা জীবদেহ বা উদ্ভিদ হইতে পারে, দেহের মধ্যে যে প্রভাবক গুলো আছে, খাদ্য বস্তু, এই যে শ্বসনিক বস্তু যেটা বলছিলাম, শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তু, বলেন তো শ্বসনিক বস্তু যদি বেশি হয় তাহলে কার্বন ডাই অক্সাইড কি হবে, শ্বসনিক বস্তু বেশি হইলে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে কি এটিপি বেশি উৎপন্ন হবে, তাহলে শ্বসনিক বস্তুগুলা ভেঙে কি কি তৈরি করে, এটিপি, পানি, কার্বন ডাই অক্সাইড, এটিপি, পানি, কার্বন ডাই অক্সাইড। যদি শ্বসনিক বস্তু বেশি হয় তাহলে শ্বসন হার বেশি হবে। এরপর আসেন উৎসেচক, সবাত শ্বসন, অবাত শ্বসন, যতগুলা ধাপ দেখতেছেন এগুলোর মধ্যে অনেক এনজাইম ব্যবহৃত হয়, ইন্টারমিডিয়েটে বইয়ে অনেকগুলো এনজাইমের নাম দেওয়া আছে। তো উৎসেচকের ইংলিশ হচ্ছে এনজাইম। এনজাইমের কাজ কি, এই যে শ্বসন হার প্রভাবিত করে, শ্বসনের যে ধাপগুলো আছে এই ধাপগুলোতে প্রভাবিত করে। এরপর কোষের বয়স, কোষের বয়স হচ্ছে মাঝারি বয়সী, মাঝারি মাঝারি বয়সী কোষে শ্বসন হার বেশি,
কেন বেশি? কারণ মাঝারি বয়সী কিসে, মাঝারি বয়সী কোষের মধ্যে প্রোটোপ্লাজম বেশি থাকে। এই যে মাঝারি বয়সী কোষের মধ্যে কোষে কি থাকে? প্রোটোপ্লাজম বেশি থাকে। প্রোটোপ্লাজম বেশি থাকে। ওকে, আর আমি একটা জিনিস বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে গ্লাইকোলাইসিস ধাপটা আছে, এই যে গ্লাইকোলাইসিস ধাপটা কোষের সাইটোপ্লাজমে হয়। কোথায় হয়? সাইটোপ্লাজম। আর এই যে ধাপগুলা দেখতেছেন সবগুলাই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, আর ইটিসি যেটা আছে, ইটিসিটা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে হয়ে থাকে। কি বললাম? গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে, আর বাকি যে ধাপগুলা আছে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্র, এগুলা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর যেটা হলো কি ইটিসি চক্র মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সেটা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, ক্রিস্টিতে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে যে টপিকটা পড়ছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সবাদ শ্বসন, অবাধ শ্বসন, এটিপি এর যে হিসাবটা দেখাইলাম এটা অনেক ইম্পর্টেন্ট। যদি একটু দেখাই তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এই যে আগের ক্লাসে ছিল, এখন হচ্ছে শ্বসন। তো আমরা এই চ্যাপ্টারটা মোট 3টা ক্লাসে ভাগ করে পড়িয়ে দিয়েছি। সবাই ইনশাল্লাহ এই চ্যাপ্টার গুলো একটু করবেন, বিশেষ করে এই যে টপিকটা পড়াইলাম এইটা। এরপর হচ্ছে কি এটিপি এর যে হিসাবটা একটু বলি, এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হবে, ওখানে 2 অণু এটিপি খরচ হয়, মাইনাস করতে হবে। তো এখানে 4 অণু এটিপি, 6 অণু এটিপি, তার মধ্যে 2 অণু বাদ দিলে 8 হয়, আর 2 অণু এনএডিএস থেকে 6 অণু এটিপি, আর এখান থেকে মোট 24 অণু। তাহলে 8 আর 6, এটা যদি একটু হিসাব করি 8 6 24 যোগ করলে 38 অণু এটিপি হয়, যেটা 686 কিলো ক্যালোরি শক্তি স্টোর করে। তো বেস্ট অফ লাক সবাইকে। এই চ্যাপ্টারটি যদি কারো কাছে কঠিন লাগে, 3টা ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা খুব সহজে পড়ায় গুছিয়ে পড়ার চেষ্টা করেছি। তো দেখা হবে নেক্সট কোনো অধ্যায়ের ক্লাস নিয়ে। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।